গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ের গল্প। নেপালের চেপ্পু দেবতার নাম জানেন? চলুন আজ জানা যাক তার ব্যাপারে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, নীলের কলমে মায়া সর্প। অক্টোবর মাসের শেষ দিক, তাও ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। দূরে তাকালে বোঝা যায় বরফের চূড়োগুলো এই দিকে তাকিয়ে বলছে শীত এবারে জাঁকিয়ে পড়বে। তবে দেবঘাটের বাসিন্দাদের কাছে শীতটা কোনো বিশাল ব্যাপার নয়। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এ জায়গাটা প্রায় 400 কিলোমিটার দূরে, তাই হয়তো শহুরে মেজাজটা এখানকার মানুষদের মধ্যে তেমন নেই। দেবঘাটের জলপ্রপাত ঘিরে যে বসতি গড়ে উঠেছে তাতে তারা স্বয়ং সম্পূর্ণ। বছরের এই সময়টায় অতটা টুরিস্টের আনাগোনা চোখে পড়ে না। মেয়েরা জলে নেমে স্নানটা সেরে নিচ্ছে, কারণ এরপরে শীঘ্রই পূজার সামগ্রীর ব্যবস্থা করতে হবে। ভোরের আলোটা বোধহয় এখন কিছুটা জোরালো হয়েছে। দূর থেকে স্কুলের ঘণ্টা পড়ল বোধহয়। ছাত্রছাত্রীরা ঘাড় দুলিয়ে দুলিয়ে পড়াশোনা করছে ক্লাসরুমে। 2-4 বছর আগে অবধি এই পাহাড়ি অঞ্চলে এত সুযোগ সুবিধা ছিল না, তবে ওখানকার লোকদের মতে ওদের সব পাওয়াই ঈশ্বরের দান। হিন্দু মন্দিরে ঘিরে থাকা ত্রিশূলী আর কালীগণ্ডিদের সঙ্গমে গড়ে ওঠা এই অঞ্চলটাতে সন্ধ্যের চাতে বা ধাপ চাষের মাঠে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যস্ততা নেই। এবার স্কুলের ঘণ্টা শোনা গেল বিকালের দিকে। ছোট ছোট নেপালি ছেলেমেয়েরা ছিটকে পড়া পরমাণুর মতো এদিকে ওদিকে নিজের বাড়ির দিকে ছুট দিয়েছে। একদল চলেছে ঝর্ণার দিকে, একদল মাঠে খেলতে, আর একদল চকলেটের দোকানটার দিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। স্কুলের মেইন গেটে দাঁড়ানো একটি শেরপা গার্ড দরজে আর চোখে একবার শেষ ছাত্রটির দিকে দেখল। ওকে দরজে ছোট থেকে দেখছে। সবার শুরুতে ক্লাসে এসে বসে থাকে আর সবার শেষে বেরোয়। তার চোখে কোনো উচ্ছ্বাস বা ঠোঁটে কোনো উজ্জ্বল্য দেখেনি কোনোদিন দরজে। ভাবে গিয়ে নাম জিজ্ঞাসা করে, কিন্তু বাচ্চাটা কারোর মুখের দিকে চাইলে মানুষ প্রায় বোবা হয়ে যায়। এটা দরজে শেরপা জানে। সে নিজেকে প্রশ্ন করে কেন, কিন্তু উত্তরটা তার মুখ দেখলেই খুঁজে পাওয়া যায়। দেখা যায় বাচ্চাটা স্কুলের চৌকাঠ পেরোতেই হঠাৎ একদল ছেলে এসে তার কাঁধ থেকে ব্যাগ নিয়ে টানাটানি করতে শুরু করলো। নেপালিতে চিৎকার করে উঠল, কুৎসিত তুই, তোর মুখটা অখাদ্য, আমাদের স্কুল থেকে বেরিয়ে যা, তোকে কেউ এখানে পছন্দ করে না। বাচ্চাটা মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে থাকে। দরজে সবটাই দেখে, কিন্তু চুপ করে থাকে। কারণ হয়তো তারও ভয় লাগে ওই মুখের দিকে চাইতে। আর 2-4টে বাচ্চাকে আটকালেই বা কি, যেখানে গোটা গ্রাম মনে করে বাচ্চাটার কুৎসিত মুখ কোনো শয়তানের প্রভুতবাদে আর কিছু নয়। দর্জি বোঝে না এটা কি অমানবিক নয়, কিন্তু চিরাচরিত সত্যকে মেনে চলা সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। বাচ্চাটা অন্যদিকে কাঁদে, ব্যাগ ফেলে পালিয়ে যায়, জঙ্গলের দিকে আরো ভেতরে ছুটে যায়। ব্যাগ থেকে তার একটা খাতা ছিটকে পড়ে যায়, তাতে নাম লেখা ছিল উর্গেন। দর্জি সেই খাতাটা আর ব্যাগটা তুলে নিজের কাছে রেখে দিল। অন্যদিকে উর্গেন ছোটে, চোখ বন্ধ করে ছোটে, কিন্তু জঙ্গলে যেন কোনো শেষ নেই। তারপরে একটা অন্ধকার গুহার কাছে এসে পৌঁছে যায় সে। উর্গেন এখানে মাঝে মাঝেই আসে। জঙ্গলের প্রান্তের দিকে মাটিতে একটা প্রাকৃতিক সিঁড়ির মতো নেমেছে। চট করে দেখলে কেউ বুঝবে না যে ওখানে গুহা আছে, তাই হয়তো এখানে কেউ আসে না। কিন্তু উর্গেন বনের ডাল, ফল, ফুল সব অক্ষরে অক্ষরে চেনে।
উর্গেন গুহাতে ঢুকে গিয়ে চুপচাপ মাথা নামিয়ে বসে থাকে, আর হয়তো প্রশ্ন করে নিজেকে, আমাকে কেন এমন দেখতে? আমি কি পাপ করেছি? আমার মাও হয়তো ঠিকভাবে আমার মুখ চেয়ে দেখে না। বলে সে কাঁদে, খুব কাঁদে। কান্নার জল গড়িয়ে গুহার পাথর বেয়ে চুইয়ে চুইয়ে নিচের দিকে নেমে যায়, হয়তো পাতালের বুকে। গুহাটা অনেকটা গভীরে কোথাও চলে গিয়েছে, কিন্তু পুরোটাই অন্ধকার। তাই উর্গেন কোনো দিন গুহার তল খুঁজতে পা বাড়ায়নি। মাঝে মাঝে 2-4টে চামচিকের শব্দে মনটা সিঁড়িতে উঠতে পারে। সেদিন উর্গেনের কান্নার শব্দে গুহা থেকে অনেকগুলো চামচিকে উড়ে বেরিয়ে এলো। গুহার তলার পাথরগুলো যেন হঠাৎ কেঁপে উঠল ঠকঠক শব্দ করে। জায়গাটা কাঁপতে থাকে, ক্রমশ কম্পন বাড়ে। উর্গেন ভয় পেয়ে গুহা থেকে বেরিয়ে পড়ে, মনে করে হয়তো ভূমিকম্প। তারপরে একটা পাথর হঠাৎ তার পায়ের কাছে এসে পড়ে। উর্গেন ভয় পেয়ে দৌড় লাগায় ঘরের দিকে। গুহার মাথাটাতে একটা বিকট ছবি আঁকা দেখা দেয়, অনেক প্রাচীন, কিছুটা ক্ষয়িত। পাথরের ওপরে কারুকার্য করা, কিন্তু মোটেও কোনো ফুল বা হরিণ নয়। মুখটা দেখতে কিছুটা হিংস্র পশুর মতো, বা অনেকেই দেখলে বলবে কোনো কুশ্রী শয়তানের মতো। ক্রমে সেই পাথরটিও ভেঙে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু উর্গেন ততক্ষণে ঘরের কাছাকাছি। ঘরের বাইরে মাকে বসে থাকতে দেখে ঝট করে জড়িয়ে ধরে গিয়ে। মায়ের চিন্তিত মুখটা সে স্পষ্ট দেখেছিল। সন্ধে ঘনিয়ে এসেছে প্রায়। পাখিরা গাছে ঢুকে অলক্ষ্যে প্রচণ্ড শোরগোল শুরু করেছে। উর্গেনের মা তার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, কোথায় ছিলিস বলতো? চিন্তা হয় না বুঝি মায়ের? এমনি গ্রামের লোকেরা আমাদের ভালো চোখে দেখে না, তার ওপর। বলেই একটু চুপ হয়ে উর্গেনের পিঠের দিকে চাইল। ব্যাগ কোথায় তোর? উর্গেন মাথা নামিয়ে বলল, স্কুলের ছেলেগুলো আমাকে আবার মেরেছে? মুখ পোড়া একটা জন্ম নিয়েছে ঘরে, বেরিয়ে যা তুই। একে টাকার টান, আবার ব্যাগটা কোথায় কে জানে। ঘর থেকে বেরিয়ে যা তো, যা এক্ষুনি। এই বলে রাগী দৃষ্টি নিয়ে উর্গেনের মা ঘরে ঢুকে গেল। অনাকাঙ্ক্ষিত অতিথির মতো বাড়ির গা বেয়ে গজিয়ে ওঠা অশ্বত্থ গাছের দিকে উর্গেনের দৃষ্টি গেল। অনেকগুলো কালো দাঁড় কাক তার দিকে যেন চেয়েছিল। তাদের দিকে দেখতেই তারা জোরে কা কা করে হট্টগোল লাগিয়ে দিল। একটু ঢোক গিলে সে ভাবল, আজকের দিনটাই অদ্ভুত। মার খেলাম, ভূমিকম্প হলো, তারপর আবার এটা কি? আবার উর্গেনের চোখ বেয়ে জল পড়তে লাগলো। কিছুটা জমে থাকা জলে সে নিজের প্রতিচ্ছবি দেখল, আর এক লাথি মেরে জমে থাকা জলটা ছিটকে দিয়ে ঘরে ঢুকে গেল। খবরের কাগজে কোনো ভূমিকম্পের খবর লেখা নেই। উর্গেনের মাও সেই বিষয়ে তাকে কিছু বলেনি। উর্গেন যদিও সে কথা ভুলে গিয়েছে। 2 দিন চলে গেছে, সপ্তাহের শেষ ছিল। এবারে ওকে আবার স্কুল যেতে হবে। উর্গেন পড়াশোনাতে বেশ ভালো, কিন্তু শিক্ষকরা তাকে যেন এক ঘরে করে রেখেছে। তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা বা কোনো সাজেশন দেওয়া কোনোটারই বালাই নেই। এতটুকু 14 বছরের উর্গেনের মন ভাঙার জন্য তার কুৎসিত মুখের চেয়ে অনেক বেশি তার সমালোচনাকারী পরিবেশ তাই। কিন্তু উর্গেনের মায়ের মুখের দিকে চাইলে বোঝা যায় তার পরিবারের অবস্থাটা। উর্গেনের পিতার ব্যাপারে উর্গেন কিছুই জানে না। তার মা এই বিষয়ে কিছুই বলেন না। বলেছে উর্গেন 18 হলে তাকে বলবে। কিন্তু উর্গেন কখনো প্রতিবেশী, কখনো দুষ্ট বন্ধুদের টিটকিরি শুনে বোঝে তার বাবা ছিঁচকে চোর ছিল। দেবঘাটে কেউই চুরি করে না, পুণ্যতীর্থে কেউই পাপ করার সাহস করে না। দেবঘাট ধামের এমনই লীলা। কিন্তু উর্গেন তাও অনেক কিছু বোঝে না। সে তার মাকে দেখে সন্ধেবেলা পুজো দিতে যেতে, হত্তি দিয়ে পড়ে থাকতে মন্দিরে। প্রত্যেক দিনেই কিছু মিষ্টি ফল দিয়ে পুজো দিয়ে উর্গেনকে খেতে দেয়। আগে খুব পরিতৃপ্তি দিয়ে খেত সে, এখন আর তার গলা দিয়ে সেই খাওয়া নামতে চায় না। উর্গেনের মা একাই এই ছোট্ট সংসার টেনে নিয়ে যাচ্ছে।
2-3 কিলোমিটার পেরোলে একটা জায়গায় ধাপ চাষের বিশাল এক জমিতে দিনরাত কাজ করে ঘর চালাতে হয়। তার উপরে উর্গেনের বিশ্রী মুখের জন্য সবাই তার মাকে বিভিন্নভাবে কটাক্ষ করে। উর্গেন আর এই সব সহ্য করতে পারে না। উর্গেন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার নিজের প্রতিচ্ছবিকে। তারপরে লক্ষ্য করে বলে, আমিই দায়ী, সব কষ্টের জন্য নিশ্চিত আমিই দায়ী। স্কুলের পর সেই দিন উর্গেন ছুটে ঝর্নার কাছে গিয়ে বসল সন্ধ্যের দিকে। উর্গেন স্কুলের পরে বেশিরভাগ দিন এখানেই আসে, না হলে ওই গুহাটাতে যেত। এই দুটো জায়গাতেই তেমন কোনো মানুষ আসে না। ভূমিকম্পের পরে গুহার দিকে পা বাড়াতে উর্গেনের আর সাহস হলো না। ভাবল ঝর্নার কাছে ভাঙা গাছটাই একটু শরীর এলিয়ে বসবে। ঝর্নার কাছে বক মাছরাঙা খেলা করে। উর্গেন পাথর দিয়ে ব্যাঙাচি খেলে। মাঝে মাঝে জলের দিকে বা ডোবা সূর্যের দিকে হাঁ করে চেয়ে থাকে। ওর কোনো বন্ধু নেই, দরজেই মাঝে মাঝে একটু কথা বলে। উর্গেন একটা ঢিপির ওপরে হেলান দিয়ে ঠান্ডা হাওয়াটা উপভোগ করছিল। হঠাৎ এই সময় তার চোখ লেগে যায়। এমন আবহাওয়ায় উর্গেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছু একটা শব্দে তার চোখ খোলে। জলের মধ্যে কোনো কোলাহল হচ্ছে। চোখটা আধখোলা অবস্থায় উর্গেন হঠাৎ দেখে ঝর্নার কাছে ঘন বুদবুদ দেখা যাচ্ছে, যেন কি একটা নিঃশ্বাস ছাড়ছে। ভ্রু কুঁচকে উর্গেন দেখার চেষ্টা করল, আর তখনই কালো একটা বিশাল অবয়ব মাথা তুলল। কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না সেটা কি। আবার ডুব দিল। কিছুটা কাছে এসে আবার হঠাৎ মাথা তুলল। উর্গেন এবার একটু নড়ে চড়ে বসল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল কিছুতেই তার শরীরটাকে সে নড়াতে পারছে না। আশেপাশে কেউ নেই, অব্যক্ত আধার। সবুজ পাতাগুলো রাতে কালো দেখাচ্ছে। ঝর্নার কলকল শব্দটা হঠাৎ যেন কমে আসছে। জন্তুটা উর্গেনের দিকেই যেন এগিয়ে আসছে, কিন্তু সে উঠে পালাতে পারছে না। তখন একটা গো গো করে কান্নার শব্দ চারপাশে যেন আলোড়িত হচ্ছে। উর্গেনের নিঃশ্বাসের গতি বাড়ছে, কিন্তু সেই জন্তু গো গো শব্দ করে চলেছে। চোখগুলো শূন্য, মুখটা অন্ধকার, মানুষের মতো কিছুটা কিছুটা যেন পশু। কিন্তু কিন্তু অন্ধকারে তার মুখটা অস্পষ্ট। তবে সে যেন কাঁদছে। পুরো জঙ্গলে সেই শব্দ। এখন মনে হচ্ছে পাহাড়ের বুক ফেটে কোনো আর্তনাদ ভেসে আসছে। কোনো পাখির শব্দ নেই, বাতাসে পাতা নড়ছে না। উর্গেন বিচলিত হয়ে ছটপটিয়ে পালাতে চাইছে, কিন্তু সে যে তার আঙুলটাও নাড়াতে পারছে না। ওটা এবার পাড়ের একেবারে কাছে চলে এসেছে। উর্গেন অবয়ব দেখে ভয়ে চোখ টিপে বন্ধ করে নিল। হঠাৎ তার চোখ খুলে গেল। উর্গেন দেখল ঝর্নার ওখানে কিছু নেই। সূর্য সবে ডুবেছে, তাই তেমন অন্ধকার হয়নি। ভয়ে সে উঠে দাঁড়ালো। তাহলে কি এতক্ষণ যা দেখল সবটাই দুঃস্বপ্ন? উর্গেন ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল। উর্গেনের মা তখন রাতের রান্না করছিল। উর্গেন শব্দ না করেই নিজের ঘরে ঢুকল, কিন্তু মা তো মাই হয়। উর্গেন, এসে গিয়েছিস? মা, তুমি কিভাবে বোঝো বলো তো আমি এসে গেছি? তোর নিঃশ্বাসের শব্দ অবধি শোনা যায় রে। ওর মা রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরোতেই দেখল উর্গেন বিশ্রীভাবে ঘামছে। কি হয়েছে রে তোর? মুখটা কেমন থমথমে লাগছে। না, তেমন কিছু না। একটা খারাপ স্বপ্ন দেখলাম, ঝর্ণার ওদিকে ঘুমিয়ে গিয়েছিলাম তাই। আহ, কতবার বলেছি তোকে জঙ্গলের ধারে একা একা ঘুরে বেড়াবি না। কত কি ভূত প্রেত ঘোরে ওখানে। কিন্তু আগে তো মানলাম আগে হয়নি, কিন্তু আজ তো হলো। আর ওদিকে বেশি যাবি না। আমি কাল ধামে তোর জন্য পুজো দেব। নে, ভয় পাস না, হাত পা ধুয়ে কিছু মুখে দে। উর্গেন মায়ের সান্ত্বনাতে সব ভুলে খাবার খেয়ে শুয়ে পড়ে। ওর হঠাৎ মনে পড়তে লাগলো স্কুলের সেই ছেলেটার কথা, যার কথায় সব বন্ধুরা ওকে মারধর করে, খিল্লি করে। কেন মনে পড়লো উর্গেন জানে না,
কিন্তু আজ রাতে তার মুখটাই যেন তার চোখের ওপর ভাসছে। উর্গেনকে যারা ঘৃণা করে, উর্গেন তাদের ঘৃণা করে না, তাও তারা থামে না। উর্গেন নিজেকে রোজ আয়নায় দেখে, তার ছোট্ট মনটা ব্যথায় কোকিয়ে ওঠে। মাস দুয়েক আগের কথা। নায়াং তার বন্ধুদের দলটা উর্গেনকে সব সময় চোখে চোখে রাখে, উর্গেনকে বিরক্ত করে আর মেরেই ওর সারাদিনের সমস্ত আনন্দ করে নেয়। তবে মাস দুয়েক আগে যা করেছিল তা যে কারোর আতঙ্ক হয়ে উঠতে পারে। ওই দিন উর্গেনকে ওরা বাথরুমে আটকে দেয়। স্কুল ছুটি হয়ে যায়, কিন্তু উর্গেন আটকা রয়ে যায় সেখানেই। ভয়ে কেঁদে চেঁচিয়ে অবশেষে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই চলে গেলেও দরজে অর্থাৎ স্কুলের গার্ড তখনও স্কুলে ছিল। দরজে তালা লাগিয়ে বেরোনোর সময় মনে পড়ে, কোথায় আজ সেই ছেলেটাকে দেখলাম না তো, কি যেন নাম? হ্যাঁ, উর্গেন। দরজে তালা না লাগিয়ে আবার স্কুলে ঢোকে আর উর্গেনকে ওখান থেকে বের করে আনে। উর্গেনের এই দিনটাই তার দুঃস্বপ্নে দেখেছে। ঘুমের ঘরে ক্রমশ ছটফট করেছে, কিন্তু এবারে শেষটা সেরকম নয়। উর্গেন স্বপ্নে দেখল ওরা উর্গেনকে বন্ধ করে দেওয়ার পরেও উর্গেন দরজার এপার ওপার হয়ে বেরিয়ে এলো, যেন তার শরীরে পার্থিব কিছু নেই। তারপরে নয়াংয়ের কাছে গেল। নয়াং চুপ করে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। বাকি সঙ্গীরা সব ছুট দিয়ে পালিয়েছে। উর্গেনের দাঁতগুলো বেরিয়ে এলো আর নয়াংয়ের কলারটা দুহাতে ধরে টেনে হাঁ করে তার মাথাটা নিজের মুখে পুড়ে নিচ্ছে। নয়াং নিঃশব্দে ভয়ে ছটফট করছে। আতঙ্কে উর্গেনের চোখ খুলে গেল। সে এসব কি দেখছে? মা, মা! চেঁচিয়ে উঠল উর্গেন। উর্গেনের মা তার মাথায় হাত বুলিয়ে দিল। কি হলো বাবু, বাজে স্বপ্ন দেখেছিস? তোর কি হয়েছে রে? আজকাল সব সময় তোর বাজে স্বপ্ন আসে। নয়াং আর বাকি ছেলেগুলো তোকে আবার... না মা, না না, নয়াংকে কিছু করো না, ওকে না, ওকে না। আচ্ছা আচ্ছা, শান্ত হ। ওকে আবার আমি কি করতে গেলাম? না, কিছু না। বাইরে হঠাৎ বৃষ্টি এলো। একটা বিদ্যুতের গর্জনে সেই রাতের জন্য উর্গেনের ঘুম উড়ে গেল। ওই রাতেই নয়াংয়ের বাড়িতে নয়াং ম্যাগাজিন ঘেটে নতুন গাড়ি দেখছিল। নয়নের বাবা চা বাগানের এস্টেট দেখে, তাই ওরা যথেষ্ট ধনী পরিবার। নয়াংয়ের মা ঘরে এসে বলল, এই নয়া, খাবার বেড়ে দিয়েছি, হাত মুখ ধুয়ে নিচে এসো। আসছি এক্ষুনি। যাও না, আমি আসছি বললাম তো। নয়াংয়ের মা নিচে চলে যাওয়ার পরেই নয়াং হাত ধুতে বেসিনের দিকে এগোলো। জলটা নিয়ে একবার মুখে ঝাপটালো। তারপরে আয়নায় নিজের মুখটা দেখতেই নয়াং দুপা পিছিয়ে এলো। দেখল তার হাতে জল লেগে সে দেখতে পাচ্ছে, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে তার মুখ থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে, যেন এক্ষুনি রক্তের নদীতে ডুব দিয়েছে সে। একটু একটু করে সে পিছনে সরছিল। হঠাৎ করে বাথরুমের একটা বালতি পড়ে গেল। নয়াং একটু ভয় পেয়ে বসে পড়ল। তারপরে সাহস করে পেছনের দিকে তাকিয়ে দেখল শুধু একটা সাধারণ বালতি। আবার উঠে কাঁপতে থাকা হাতের আয়নাটা নিজের মুখের দিকে দেখে হাত বোলালো সে। না, কোনো রক্ত নেই। ভ্রু কুঁচকে মনে মনে বলে উঠল, আমি কি তাহলে ভুল দেখলাম নাকি? এতটা মনের ভুল হবে? নয়াং মনে মনে ভাবছে যে এটা কি অদ্ভুত নয়। বেসিনের দিকে তাকাতেই দেখল পাইপ দিয়ে জল যাচ্ছে না। বাইরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো, খুব জোরে। নয়াং অনুভব করলো একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে তার, কিন্তু ঘরের সমস্ত জানলাই তো বন্ধ। নয়াং একটু ভয় পেল, কিন্তু স্পষ্ট বুঝতে পারল তার পিঠের দিকে ঠান্ডা কিছু একটা যেন এগিয়ে আসছে। একটা ঠান্ডা হাত যেন তার পেছন থেকে ঘাটটা আঁকড়ে ধরার চেষ্টা করছে। নয়াং পেছন ফিরে দেখতে সাহস পাচ্ছে না, তাই আয়নায় প্রতিবিম্বে নিজের পেছনটা একবার দেখল, কিন্তু শুধু একটা সাদা দেওয়াল বাদে আর কিছুই চোখে পড়ল না। কোথায়?
কেউই তো নেই, তাহলে আমি শুধু কেন ভয় পাচ্ছি? এই ভেবে নয়াং পেছনে ফিরল, কিন্তু তারপরেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখল একটা বিশাল জন্তুর মতো কিছু বাথটবের জল থেকে উঠে আসছে। কালচে রং, সরীসৃপের মতো চামড়া, আলোতে চকচক করছে তার মুখটা। সেটা অন্ধকারে দেখা যাচ্ছে না, সর্বত্র আলো হলেও ওই মুখে যেন যত অন্ধকার। নয়াংয়ের থেকেও প্রায় 3 হাত লম্বা, আঙুলের ধারালো নখ আর বিকট আষ্টানি গন্ধে বাথরুম ভরে গিয়েছে। নয়াং ধরাশায়ী হয়ে ক্রমশ অবশ হয়ে পড়ছে। ভয়ে তার মাথা চিন্তা ভাবনা বন্ধ করে দিচ্ছে। কাঁপতে কাঁপতে একবার জোরে মা বলে চেঁচালো, কিন্তু এই বৃষ্টিতে সেই চিৎকারের শব্দ নিচে অবধি পৌঁছালো না। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। এই বলে অঝরে কাঁদতে শুরু করলো, কিন্তু জন্তুটা ক্রমশ তার দিকে এগিয়ে এলো। নয়াংয়ের সরু হাত দুটো দ্রুত গতিতে ধরে নিল জন্তুটা। নয়াং এবারে জোরে ছটফট শুরু করলো, কিন্তু বাঁচার কোনো পথ নেই। এত জোর সেই জন্তুর শীতল হাতে যে নয়াংয়ের হাতের হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছে। এবার শুধু আয়নায় দেখা গেল তার মাথার পিছনে প্রতিবিম্বটা, সেটা ছিঁড়ে উপড়ে নিল জন্তুটা। আর কোনো চিৎকার নেই, বৃষ্টি পড়ছে না। প্রচণ্ড বৃষ্টির পরে দীর্ঘ নিস্তব্ধতা। বাথরুমের নর্দমা দিয়ে জলে মেশা রক্ত গড়িয়ে যাচ্ছে একেবারে নিচে, পাতালে। নয়াংয়ের মা আবার নয়াংকে ডাকতে ওপরে এলো, কিন্তু নয়াং কোথায়? বেসিনের কলে অনবরত জল পড়ছে, আর বাথরুমের মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত ছড়িয়ে রয়েছে। নয়াংয়ের মা রক্তের রেখা লক্ষ্য করে বাথটবের দিকে তাকালো। নয়াংয়ের মৃত শরীরটা জলে ডুবে পড়ে আছে। পুরো জলটা আস্তে আস্তে ঘন লাল হয়ে যাচ্ছে। নয়াংয়ের মা বাকরুদ্ধ, নীরব, তবু বাথটবের দিকে ধীর পায়ে এগোলো। দেখল নয়াংয়ের পুরো শরীর অক্ষত, তবে মস্তক শূন্য। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! নয়নের মা এইটুকু বলেই অজ্ঞান হয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। বাথরুমের আলোটা ঝট করে নিভে গেল, সব আঁধার। পরদিন সকালে নয়াংয়ের বাড়িতে বাইরে 2-3টে পুলিশের গাড়ি আর বাইক এসে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর সশরীরে এসে তল্লাশি করে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। তবে খুনির শরীরের কোনো ছাপ বা ঘরের ভেতরে ঢোকার বেরোনোর কোনো প্রমাণই পাওয়া গেল না। ওদিকে জানা গেছে শুধু নয়াং নয়, তার যে বাকি 3 বন্ধু ছিল যারা উর্গেনকে পেছনে পড়ে থাকত, তারাও এই একই রাতে উধাও হয়ে গিয়েছে। তবে তাদের শরীরটাও পাওয়া যায়নি। কিছু ফোঁটা রক্ত আর আশেপাশে সামান্য জল, এইটুকুই দেখা যাচ্ছে। এক রাতের এই হত্যাকাণ্ডে পুরো দেবঘাট মুহূর্তে শোকে আর আতঙ্কে ডুবে গেল। তারা কোনোদিন এমন কিছু দেখেনি, না ওখানকার ইতিহাসে এমন নির্মম কোনো কাণ্ডের উল্লেখ আছে। গ্রামে একজন অতি বৃদ্ধ জ্যোতিষী থাকতেন, প্রায় 90 বছরের উপরে বয়স হবে। কোনো শুভ কাজ বা অঘটনে গ্রামের লোক তাকে ডাকে আর খুবই সম্মান করে। পুলিশ অফিসার যেটা লক্ষ্য করেনি, তিনি সেটা লক্ষ্য করলেন। আষ্টে গন্ধ, ঠিক যেমন কোনো সদ্য জল থেকে বের করা মাছের গায়ে পাওয়া যায়। এ কথা নয়াংয়ের পরিবারকে তিনি বেশ ভীত কণ্ঠে জানালেন। প্রশ্ন করতে তিনি বললেন, লক্ষণ শুভ দেখছি না, একটা যজ্ঞ করতে পারলে ভালো হয়। শুধু ক্ষতিগ্রস্ত নয়, গ্রামের সকল পরিবার যেন সাথে থাকে। আচ্ছা বুঝি, আপনি যা বলবেন তাই হবে। আমরা দেবঘাটের ধামেই এই পুজো করার ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আমার বাকি পরিবারকে অন্তত সুরক্ষিত দেখতে চাই। ভোরবেলাতেই 4টে চিতা জ্বলে উঠল। এই খবরটা উর্গেনের মায়ের কাছেও একবার পৌঁছল। উর্গেনের মা ভয়ে ভয়ে উর্গেনকে খবরটা দিল। তাকে খবরদার করে দিয়ে বলল, বাবু,
আর রাত বিরাতে এদিক ওদিক যাস না, তোকে নিয়ে আমার চিন্তাটা আরও বেড়ে গেল। এ কি অশুভ শক্তি কে জানে। বলে ছেলেকে তুলে জড়িয়ে ধরল, আর তার চোখ থেকে জল বেরিয়ে এলো। আরও চেপে জড়িয়ে ধরল ছোট্ট উর্গেনকে। উর্গেনের কানে একটা ফিসফিসে শব্দ এলো, কেউ তাকে ডাকছে নাম ধরে। মন দিয়ে শুনতে চাইল উর্গেন। একটা গম্ভীর গলায় কে একটা ফিসফিস করে উর্গেনকে কানে কানে বলছে, আমি করেছি, বল আমি করেছি। উর্গেন মায়ের দিকে সরে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আবার ভাঙা একটা শব্দ এলো, দোষীরা শাস্তি পেয়েছে, সবাই শাস্তি পাবে। উর্গেন এবারে ভয় পেয়ে গেল, আর কি একটা আর্দ্র বাতাস যেন তাকে জড়াতে লাগলো। উর্গেনের শরীরের ভেতর দিয়ে এবার একটা ঠান্ডা স্রোত বয়ে চলেছে, চোখে জল জমেছে। উর্গেন কেঁদে চেঁচিয়ে উঠল, আমি করেছি, সব আমি করেছি। উর্গেনের মা ছেলের এই সমস্ত কথাগুলো শুনে নির্বাক হয়ে গেল। তাকে চেঁচিয়ে বলল, চুপ কর উর্গেন, কেন এরকম করছিস? এসব কি বলছিস? উর্গেনকে যেন একটা অন্ধকার গিলে ফেলছিল, কিন্তু ক্রমশ উর্গেন যেন বুঝছিল যাই তাকে জড়িয়ে ধরে নিক সেটা তার খারাপ চাইছে না। উর্গেনের মা ছেলের ব্যবহারে আরো বিরক্ত হয়ে গেল। ওর গলায় এই বিচ্ছিরি চিৎকার শুনে উর্গেনের মা এক চড় মারল, আর উর্গেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। উর্গেন, বাবুরে, উর্গেন, এই উর্গেন। জলের ছিটে দিতে উর্গেনের জ্ঞান হলো। উর্গেনের মা ডাক্তার ডেকে এনেছে। সে বললে, কি হয়েছে তোমার? এখন ভালো লাগছে? চোখের কোলটাতে একটু কালচে ভাব দেখছি। কাল রাত্রে ভালো করে ঘুমাওনি? উর্গেন উত্তর দিচ্ছে না, নিশ্চুপভাবে ডাক্তারের দিকে চেয়ে আছে। উর্গেনের চোখে একটা জলাভূমি, ঝর্ণা, গাছ, ঘোড়া, সৈন্য, কি সব অজানা জিনিস ভেসে উঠছে। উর্গেন ডাক্তারের চোখের মধ্যে দিয়ে সিনেমার মতো যেন কোনো অতীত দেখে চলেছে, কিন্তু সে আর কিছুই বুঝতে পারছে না। ডাক্তার বলল, আপনার ছেলেকে শুনেছি খারাপ দেখতে বলে স্কুলে। তাছাড়াও প্রতিবেশীরা অনেকেই হাসাহাসি করে। দেখুন, কথাটা খারাপভাবে নেবেন না। না না, খারাপভাবে নেব না। কি বলছেন আপনি, খুলে বলুন তো। আমি যেটা বলতে চাই, এর অনেক খারাপ প্রভাব পড়ে। পারলে ওকে একটু বোঝাবেন যেন এসব মনে না নেয়। মনে নিলে চিন্তা, আর চিন্তাতে মেন্টাল ব্রেকডাউন হতে পারে। আর শারীরিক কিছু? না, তেমন কিছু তো দেখছি না। তাও কিছু ওষুধ লিখে দিলাম, খাইয়ে দেবেন। উর্গেনের মা আশ্বাস পেয়ে ওকে বললেন, বাবু, আজ মাংস করেছি, খেয়ে ঘুমিয়ে পড়, আর তোকে কিচ্ছু ভাবতে হবে না। হঠাৎ উর্গেনের মা মাথায় এলো নয়াং আর তার বন্ধুরাই উর্গেনকে মারত, আর উর্গেন চেঁচাচ্ছিল তখন, না 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 না, এটা হতে পারে না। এইটুকু ছেলে, আর রাতে তো পাশেই শুয়েছিল। যজ্ঞ করানো হলো, কিন্তু এতে অবস্থার উন্নতি না হয়ে অবনতি ঘটল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, আর পুরো দেবঘাট এবার একটা নিশ্চল নীরবতাতে ডুবে গিয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে অনেক পর্যটক আসতে চলেছে, আর তার আগেই এত কিছু। চায়ের দোকানে 2টো লোক খবরের কাগজ তুলে প্রথমে গুঞ্জন করে, তারপরে রীতিমতো হাতাহাতি করে বিতর্ক শুরু করেছে। গোটা দেবঘাটে না ঘুমিয়ে না খেয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কারণটা জানতে হলে খবরের কাগজের হেডলাইনই যথেষ্ট। উর্গেনের স্কুলের একটা 8 বছরের বাচ্চা মেয়ে স্বস্তিমা লুকিয়ে বাবার ডেস্ক থেকে খবরের কাগজটা তুলে আনলো। আদো আদো অক্ষরে পড়ল, দেবঘাটে একের পর এক নাবালক নিখোঁজ। ঝর্ণার পাশে, বনে, নানা স্থানে তাদের মস্তকহীন দেহ পাওয়া যাচ্ছে। পুলিশ খুনিকে খুঁজে বের করতে অক্ষম। তাদের অক্ষমতাতে গ্রামবাসীরা আতঙ্কিত ও ভীত।
এর মধ্যে 2-3টে পরিবার তাদের সন্তানকে নিয়ে দেবঘাট ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। যারা আছে তারা বাচ্চাদের বুকে আগলে ভয়ে জেগে জেগে রাত কাটাচ্ছে। উর্গেন আর চিন্তিত না, ওকে যেন কিছু একটা বশ করেছে। উর্গেনকে নিয়ে যারা মজা করত তারা একের পর এক মরছে। উর্গেন ঝর্নার কাছটায় বসে আঙুল দিয়ে জলটা একটু নাড়িয়ে দিল, আর এবারে জলের স্রোতে একটা কুশ্রী মুখ দেখা যাচ্ছে। আবার একবার নাড়ালো, এবারে আরও কুশ্রী একটা মুখ দেখা দিল, কিন্তু এই মুখটা উর্গেনের নয়। বিভৎস মুখ, আকারহীন, ধারালো দাঁতে রক্ত গড়াচ্ছে, ঝরে ঝরে পড়ছে। উর্গেনকে এই মুখটা রোজ রাতে এসে বলে, উর্গেন, আমি তোর সমস্যা, আর আমি তোর সমাধান। প্রত্যেক রাতে উর্গেন জানে কে মরবে। তার মুখটা ভেসে ওঠে রোজ রাতে তার স্বপ্নের মাঝে। উর্গেন আর এই বিভৎস মুখটাকে দেখে ভয় পায় না। উর্গেন মনে করে এটাই উর্গেনের রক্ষক, তার দেবতা। একটা যুগ পরে উর্গেন হাসে, আর পাগলের মতো হেসে ওঠে। অট্ট হাসিতে পাখিগুলো চুপ হয়ে যায়, ঝর্নার শব্দ ক্ষীণ হয়ে আসে। এখন তার সব স্বপ্ন দুঃস্বপ্ন আর এটাই উর্গেনকে রাতে ঘুমোতে দেয়। দরজে দেখে উর্গেন এখন হাসি মুখে স্কুল আসে আর হাসি মুখে বাড়ি যায়। দরজে এক মুহূর্তে খুব আনন্দ পায়, পর মুহূর্তেই তার কিছু একটা চোখে ঠেকে। উর্গেনের অস্বাভাবিকতাটা তার খুব অদ্ভুত লাগছে। প্রথমে দরজে ওকে দেখে বেশ খুশি হতো, কিন্তু নয়াং আর তার সমস্ত বন্ধুদের মাস মার্ডারটা ওকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছিল। দরজে ঈশ্বরে পরম বিশ্বাসী। সে মানে যা কুকর্মই ঘটে যাক, ঈশ্বরের সুরাহা করবেনি। মৃত্যু এমনই। খবরের কাগজে হেডলাইন তার মনে আতঙ্ক বাড়াতে থাকে, যতক্ষণ না জানা যায় যে আসল খুনি কে, নাকি এ খুন নয়, কোনো প্রাচীন মায়ার দণ্ডদান, যা আজ যুগ যুগান্তরে আবার মুক্তি পেয়েছে। স্বস্তিমা ঠাকুমা খটখট শব্দ করে সুপারি কাটছিল। স্বস্তিমা ওর ঠাকুমার পাশে গিয়ে বসল। ঠাকমা, ও ঠাকমা, তুমি শুনেছ কত ছোট ছোট ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে? তুমি তো ঘরে থাকো, তুমি কিভাবে শুনবে? স্বস্তিমার বয়স্কা ঠাকুমা একটু গলা খাঁকড়ানি দিয়ে উত্তর দিল, কি মা, কি হয়েছে? ঠাকমা, কি একটা যেন গ্রামে ঘুরে বেড়াচ্ছে, সবার মাথা খায়, তার আবার গায়ে নাকি আষ্টে গন্ধ। আমিও পেয়েছি, যখন পাশের বাড়িতে সরেন দাদাকে টেনে নিয়ে গেল। তারপর তুই ছিলি নাকি যখন টানলো? না না, আমি তো সকালে ওদের বারান্দায় যেতেই নাক ছিটকে ফেললাম। কি আষ্টে গন্ধ! আহা, পাকা বুড়ি আমার। বলো না ঠাকমা, তুমি জানো কি মনস্টারটা? কি মনো স্টার? কি? আরে মানে দৈত্য গো, রাক্ষস। দেবঘাট দেবদের ধাম, এখানে কি রাক্ষস থাকতে পারে বলো মা? তাহলে ওটা কি? আষ্টে গন্ধ কার গা থেকে ছাড়ে মা? মাছ তো, তাহলে মাছ ডাঙায় এসে ওদের ধরে জলে নিয়ে যাচ্ছে? পুলিশ না বাপু, অত জানি নে, তবে একটা গল্প জানি, শুনবে? হ্যাঁ শোনাও শোনাও, কতদিন গল্প শুনি না। নেপাল তখনও কোনো বাসস্থানে পরিণত হয়নি। রাজা মঞ্জুশ্রী বোধিসত্ত্বের জ্ঞানে আভাস পান নেপাল একটি অত্যন্ত সুন্দর বাসভূমিতে পরিণত হবে, কিন্তু এসে তিনি দেখেন এখানে মহারণ্য আর একটি বৃহৎ আকারের দিঘি অবস্থিত। তিনি তখন বিবেচনা করে ঠিক করেন তার প্রকাণ্ড তলোয়ার দিয়ে তিনি এই দিঘির সব জল পাহাড়ের অন্য প্রান্তে বইয়ে দেবেন।
কিন্তু এই বিশাল দিঘিতে নাগা সর্পদের বাস ছিল। রাজা আসতে প্রথমে তিনি এই সমস্ত ঠাহর করতে পারেননি। তারপর চেপ্পু নিজের আবির্ভাব ঘটায়। চেপ্পু এই নাগা সর্পদের প্রধান ছিল, কিন্তু তার মুখ কেউ দেখলে তার জীবন দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ হয়ে উঠত। এমনকি শোনা যায় যে চেপ্পু নিজের মাও তার মুখ দেখতে চাইতো না। চেপ্পু মঞ্জুশ্রীর সৎ উদ্দেশ্য শুনে ঠিক করে এই দিঘি ছেড়ে চলে যাবে, কিন্তু তার একটাই শর্ত ছিল, তার যাওয়ার সময় কেউ যেন তার মুখের দিকে না তাকায়। সেই অনুযায়ী যখন চেপ্পু তার বিশাল শরীর নিয়ে জল থেকে উঠে আসে, তখনই রাজা মঞ্জুশ্রী নিজের উৎসুক মনকে শান্ত করতে না পেরে একটা বিশাল ভুল করে ফেলে। কি ভুল ঠাকুমা? কি এমন ভুল? রাজা চেপ্পুর মুখ দেখে লুকিয়ে তার হাতের খাতায় আঁকতে শুরু করে, কিন্তু চেপ্পু ঐশ্বরিক ক্ষমতায় তা বুঝতে পেরে যায় আর আবার জলের তলায় লুকিয়ে যায়। এমন সময় নেপালের মন্দির থেকে সব ঈশ্বর উধাও হয়ে যায়। উধাও? তাহলে এরপর রাজা কি করলো? এরপর রাজা মঞ্জুশ্রী নিজের ভুল বুঝতে পারেন আর ক্ষমা চাইতে উদ্যত হন। উনি বারবার করুণ কণ্ঠে ডাকার পর চেপ্পু আবার প্রত্যুত্তর দেয়। এইবারে রাজা আর একই ভুল করেননি। চেপ্পু লজ্জা আর দুঃখটা তিনি একটু হলেও বুঝতে পারেন আর তাকে আশ্বস্ত করেন যে এই ভুল আর দ্বিতীয়বার করা হবে না। কিন্তু চেপ্পু এক মায়াবী দেব ছিলেন। যখন চেপ্পু নিজের প্রকৃত স্বরূপে রাজাকে দর্শন দেয়, তখন রাজা পূর্বপ্রাপ্ত বৌদ্ধিক জ্ঞানে অনুভব করেন যে এই চেপ্পু কীর্তিমুখের অপর রূপ, যে কীর্তিরূপ মৃত জীবিত জগতের একমাত্র যোগসূত্র। তখন রাজা মঞ্জুশ্রী চেপ্পুর থেকে ক্ষমা প্রার্থনা করেন আর তৎক্ষণাৎ কথা দেন, নেপালের যে কোনো মন্দিরে প্রবেশের পূর্বে দ্বাররক্ষী চেপ্পুর মুখের ভাস্কর্য থাকবে, কারণ চেপ্পুই ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র পথ। আচ্ছা, বুঝলাম ঠাকুমা, কিন্তু তারপর চেপ্পু কি চলে গেছে? স্বস্তিমার ঠাকুমা একটা ধারালো দৃষ্টি দিয়ে নাতনির দিকে তাকালো, বোঝার চেষ্টা করল তার কাছে এই কথার গুরুত্ব কতটা। তিনি কুঁজো হয়ে ঝুঁকে তার কানে ফিস ফিস করে বললেন, দেবঘাটের সবাই তাই জানে, কিন্তু অনেকে বলে আজও নেপালের ঝর্ণাগুলোর কাছে বা নদীর আশেপাশে চেপ্পু যাওয়া আসা করে। এটাই চেপ্পুর ঘর, এটা ছেড়ে ও যাবে না। অনেকে বলে ঝর্ণার কাছে একটা গুহাতে নাকি চেপ্পু লুকিয়ে আজও বসবাস করে, যদিও কেউ সেই গুহার সন্ধান পায়নি কোনোদিন। এবারে একটু থমকে গেল স্বস্তিমা। একটু ভয় পেয়ে একটা দীর্ঘ ঢোক গিলে স্বস্তিমা তার ঠাকুমাকে জিজ্ঞাসা করে, চেপ্পু কি আমাকেও গিলে নিতে পারে? পাপ না করলে চেপ্পু কাউকে শাস্তি দেবে না, আমি এটা বিশ্বাস করি। ক্রমে মাঠে ঘাটে সন্ধ্যা ঘনিয়ে আসে। দেবঘাটে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর জেরে কেউ আর সন্ধ্যের পরে বাইরে বেরোতে সাহস পায় না। সবাই নিজের ঘরে ছিটকিনি তুলে অথবা শিকল দিয়ে দরজা জানলা বন্ধ করে নেয়। মায়েরা বাচ্চাদের কোল ছাড়া করতে চাইছে না, জড়িয়ে ধরে ভয়ে ভয়ে বেঁচে আছে। অনেকে তো তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কেউ কেউ হোমযজ্ঞ করে বাড়িতে শান্তি ফেরানোর চেষ্টা করছে। যদিও বা হয়তো এসব বৃথা, কিন্তু পুরো দেবঘাট যাকে একদিন শান্তির ঘুম ঘুমোতে দিত না, আজ সেই ছেলেটি নিশ্চিন্ত। ওরগেন খালি মাটিতে একটা চাদর পেতে ঘুমোয়। আজ সে নীরবে অনন্ত স্বপ্নে ডুবে ঘুমোচ্ছে।
আজ বাইরের পৃথিবীর আর কোনো কিছুই তাকে বিচলিত করতে বা ভয় দেখাতে আসবে না। অন্যদিকে যদিও উর্গেনের মায়ের চোখে ঘুম নেই, উর্গেনের মা নিজের মনে মনে বলছে, ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না। সারা দিন এদিক ওদিক ঘোরে, আপন মনে লুকিয়ে লুকিয়ে হাসে। কোনো সাধারণ হাসি নয়, একটা মুচকি হাসি, কিন্তু কিন্তু শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। রাতে হঠাৎ হঠাৎ ধীরে ধীরে সব কষ্ট শেষ হবে। আমি সার্থক, আমি মৃত্যু। এইসব চিৎকার করছে। কি করব? ডাক্তার তো নিষ্ফল প্রমাণিত হলো। ক্রমে উর্গেনের মা নিজের ছেলেকেই ভয় পায়। উর্গেনের মা চোখ খুলে শুয়ে থাকে আর উর্গেনের মাথায় হাত বোলায়। উর্গেনের মা সবসময় উর্গেনের গা থেকে তীব্র আষ্টে গন্ধ পাচ্ছে। তার ঘুম আসে না। উর্গেনের মা ভালোভাবেই জানে যে কটা মৃত্যু হয়েছে সবার আশেপাশে আষ্টে গন্ধ ছড়াচ্ছিল। উর্গেনের মা নির্বোধের মতো জানলার ফাঁকটা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যদি কেউ ঢুকে আসে এই ভয়ে। শুধু ভালো পার্থক্য এটাই, উর্গেনের জীবনে এখন আর কোনো অযাচিত অপমান নেই, ঘৃণা নেই। এদিকে উর্গেনের স্বপ্নে সে যেন রোজ অতীতের এক একটা পাতা উল্টে দেখে। উর্গেন নেপালের জন্ম থেকে আজ অবধি কত কিছু দেখে, এ দেখার যেন কোনো শেষ নেই। চেপ্পু এখনো তার মুখ দেখায় না। সে স্বপ্নের আধারের সারি ধরে জায়গায় জায়গায় ঘোরাফেরা করে। উর্গেনের নিজেকে খুব ভারী লাগে, যেন কিছু একটা তার পিঠে চেপে আছে। কিন্তু তার সেই ভারটা বোঝা বলে মনে হয় না, আশীর্বাদ বলে মনে হয়। সে জানে তাকে কেউ ভর করেছে, কিন্তু তাতে সে ভীত নয়। রাতের নিরেট কালো ক্রমশ গাঢ়ত্ব বাড়াচ্ছে। দরজে নিশ্চিন্তে একটা কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে। একটা বিশাল দানব, মুখ নিরাকার, প্রকাণ্ড দেহ নিয়ে আজ দরজে দেখছে তার সামনে একটা জিপ দাঁড়িয়ে আছে। দরজে প্রথমে ভাবল ঘুমের ঘোরে দেখেছে, কিন্তু তারপরেই ঠান্ডা কিছু একটা তার নাকে আর কপালে হাত বোলাতে লাগলো। দরজে জেগেও ঘুমানোর ভান করল। প্রথমে সাপ ভাবলেও পরে গোঙানি শুনতে পেরে বুঝতে পারে এটা সাপ নয়, কোনো আরো ভয়ঙ্কর জীব। কোথা থেকে একটা আষ্টে গন্ধ ভেসে আসছে। দরজে আর অপেক্ষা করতে পারল না। তার অর্ধেক চোখটা খুলল, আর যা দেখল তা তাকে আরো নিশ্চুপ করে দিল। দরজে দেখল উর্গেন তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো নিথর কালো, কালো মনি চোখের সাদা অংশগুলোকে গ্রাস করেছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে অজ্ঞাত কোনো হাওয়াতে উঠছে, আর তার দাঁতগুলো বাঘের মতো হিংস্র, কিন্তু কোনো রূপসীর মতো একটা মন শান্ত করা হাসি হাসছে। উর্গেনের এই আধারময় রূপ দেখে দরজের দম বন্ধ হয়ে এলো, কিন্তু সে বুঝতে পারল কোনো অজানা শক্তি তাকে আর বিছানা ছাড়তে দিচ্ছে না। পাশে তার স্ত্রী নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এক মুহূর্তে অবয়বটা চোখের সামনে থেকে দরজার পাশে সরে দাঁড়ালো, প্রায় উড়েই গেল হয়তো। আর দরজে দেখল উর্গেনের অবয়বের পেছনে আরো অনেক বৃহৎ একটা অবয়ব। দাঁত থেকে লাল ঝরে পড়ছে, আঙুলে ধারালো নখ। সেও একটা বিরাট কিন্তু নিশ্চুপ হাসি দিল। তার মুখটা আধারে, কিন্তু আকৃতি বলে দিচ্ছে এটা কোনো মানুষ নয়। সে বলল, ধন্যবাদ। এর বেশি আর কিছু শুনতে পায়নি দরজে। তার চোখটা ক্রমশ বন্ধ হয়ে এলো। তারপরে ধর্মর করে ঘুম থেকে উঠে দরজে হাঁপাতে শুরু করে, আর সে দেখে সূর্যের একটা শীর্ণ রশ্মি দরজার ফাঁক দিয়ে ঘরে পড়ছে। হঠাৎ দরাস করে দরজাটা খুলে গেল, আর দরজে ভয়েতে খাট থেকে পড়ে গেল। আমি কিছু করিনি, সত্যি বলছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বলছো এসব? পাগল হলে নাকি? এই যে চাটা রাখলাম, খেয়ে কাজে যাও। অনেক দেরি হয়ে গিয়েছে, স্কুলে যেতে হবে না। দরজে দেখলো তার স্ত্রী রোজকার মতো চা করে এনে দিয়েছে। সে অকারণেই ভয়ে ছিটকে পড়ে গিয়েছিল, কিন্তু দরজে এটাও জানে শেষ রাতের দৃশ্যগুলো আর যাই হোক কোনো কোইন্সিডেন্স বা দুঃস্বপ্ন ছিল না। দরজে
দিন রাত উর্গেনকে নিয়ে একটা গভীর ভাবনায় হারিয়ে গেল, আর ধন্যবাদের মানেটা ঠিকভাবে খুঁজে পেল না। গ্রামের সব লোকেরা সকাল সকাল মন্দিরে জড়ো হয়েছে। আগের দিন রাতে আরও 2 ছেলে নিখোঁজ হয়েছে। উর্গেনের মা ভিড় ঠেলে ব্যাপারটা শুনতে চেনা প্রতিবেশীদের কাছে পৌঁছালো। ছেলেগুলোর নাম শোনার পরে উর্গেনের মায়ের আর চিনতে বাকি রইল না যে তারা কে। 2 বছর আগে এই 2 বড় ছেলের বাবা অর্থাৎ মুখার্জি আর সরেন সেট ওদের ঘর হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উর্গেনের মা নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে কোর্টে কেস লড়ে তারপর ওদের থেকে রেহাই পেতে হয়েছিল। এমনকি সরেন সেট উর্গেনের মাকে রীতিমতো থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিচ্ছিল, কিন্তু ছোট্ট উর্গেন তখন একটা বাঁশ হাতে ছুটে যেতে ওরা পালিয়ে যায়। মানুষের জীবনে এমন কিছু যন্ত্রণাদায়ক অতীত থাকে যা চাইলেও ভোলা যায় না। উর্গেনের মা জানে হাজার চেষ্টা করেও কেউ উর্গেনকে প্রতিষ্ঠিত হতে দেবে না দেবঘাটে। উর্গেনের মা প্রথমটায় আঁতকে উঠলেও পরের দিকে মনে মনে ভাবে, যার শাস্তি পাওয়ার সে ঠিক পেয়েছে। পাশ থেকে একজন বয়স্কা বলে ওঠেন, এ বলো তো, কোন কালো শক্তি ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ কেড়ে নিচ্ছে? তখন উর্গেনের মায়ের হিত ফেরে আর ভাবে এই শাস্তি দিলে কে দিতে পারে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, উর্গেন ও এসব করেছে? কিন্তু ও তো সারাদিন চোখের আশেপাশেই থাকে, রাতে ঘরেই ঘুমোয়, আর ওইটুকু ছেলের পক্ষে তো এসব সম্ভব নয়। তাহলে কে? আর যদি উর্গেনই অশুভ হয়? উর্গেনের মায়ের শরীরটা শিউরে ওঠে, মাথা ভন ভন করে। না না, এটা অসম্ভব। কেন এসব বাজে চিন্তা করছি? ছোট্ট উর্গেনকে সামলে রাখতে হবে। ওর সাথেও যে কি হয়েছে তা তো এখনো বোধগম্য হচ্ছে না। ভয়েতে কাউকে বলাও তো যাচ্ছে না। শেষে আমার ছেলেকেই শয়তান নাম দিয়ে পিটিয়ে মারবে। এই সময় বৃদ্ধ জ্যোতিষীর পা পড়ে মন্দিরের চৌকাঠে। সবাই ভিড় করে তার দিকে এগিয়ে আসতে তিনি ব্যথিত কণ্ঠে বলেন, যা হচ্ছে তা কাম্য নয়। কেউ নিশ্চয়ই কোনো অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছে, যা সাধারণ মানুষের থেকে অনেক গুণ ক্ষমতা সম্পন্ন। কারণ এই মৃত্যুর লীলা খেলা কোনো মানুষের কল্পনাতীত। আমাদের ভগবানকে আমরা যতই ডাকি তিনি আজ নিশ্চুপ। কোনো বিগত পাপের ফল হিসেবে দেবঘাটকেই ফল ভুগতে হচ্ছে। মিলিত কণ্ঠে কিছু আওয়াজ শোনা গেল। কি বাপ, তাহলে আমরা কি করব? বাঁচার কি উপায়? তবে জ্যোতিষী এখনো শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, পুলিশের মতে জলের আশেপাশে বা ঝর্ণার আশেপাশে অনেকে নিখোঁজ হয়েছে। পরে তাদের শরীর দেবঘাটের পুকুরে বা নদীতে পাওয়া গিয়েছে। তার উপর আঁশটে গন্ধ। আমি আজ সারা রাত ঝর্ণার কাছে ধ্যানে মগ্ন হব। আজ আমি রাক্ষস যজ্ঞ করব, ওই জলজ দানবকে আহ্বান করব। এই রক্তস্রোতের কারণ আমি জানব। তবে আপনারা কেউ সেদিকে পা বাড়াবেন না। শুধু মন্দিরের পুরোহিত আমার সাথে থাকবে, আমার কাজে সাহায্য করবে। সকলে প্রথমে একটু আলোচনা করে পরে রাজি হলো। সকলেরই মনে হলো এর গোড়া অবধি যাওয়া দরকার, না হলে এই জন্মে আর রেহাই নেই। মন্দিরের পুরোহিত রাজি হলেন। বৃদ্ধ জ্যোতিষী এখন গেরুয়া বসন পরলেও সকলেই জানেন তিনি কম বয়সে কিছুটা অঘরীতান্ত্রিকদের সাথে অতিবাহিত করেছেন। তাই সকলেই তার অন্তর্শক্তির ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখেছে। জ্যোতিষী এই কথাগুলো বলে রাতের আয়োজনের জন্য রওনা দিলেন। উর্গেন মন্দিরের পাশে একটি ছোট্ট গাছের আড়াল থেকে সবটা শুনছিল, কিন্তু উর্গেন এখন উর্গেন নেই। তার মধ্যে থেকে তার চোখ দিয়ে অন্য কেউ এসব শুনল। চেপ্পুর চোখের মতো উর্গেনের চোখগুলো এখন সরীসৃপ হয়ে উঠেছে, কালচে সবুজ 2 চোখ। উর্গেনকে কানে সে ফিসফিস করে বলছে, কেউ আমাদের আটকাতে পারবে না। দেবঘাটের মহাশুদ্ধি হবে, আর প্রায়শ্চিত্তে বলি আবশ্যক।
ঠিক 14 বছর আগে বৃদ্ধ এই জ্যোতিষী দেবঘাটে এসেছিলেন। তিনি তখন তন্ত্রবিদ্যার সাথে সরাসরিভাবে যুক্ত। তিনি মনে করেছিলেন এই পুণ্যভূমির শ্মশান স্থলগুলো তার যজ্ঞের জন্য পরিপূরক। তিনি কিছু বছর ধরে একটি মহাযজ্ঞের আয়োজন করছিলেন। তিনি জানতেন দেবঘাটের জলে এমন কিছু প্রাচীন শক্তি বাস করে যাকে বন্দী করলে তিনি নিজের কার্যসিদ্ধি করতে পারবেন। ধ্যানে মগ্ন হয়ে তিনি অপদেবতার নাম খুঁজে পান, চেপ্পু, যাকে বৈদিক ঋষিরা কীর্তিমুখ বলে চেনেন। তখন উর্গেনের 2 বছর বয়স হয়েছে। উর্গেনের বাবা দেবঘাটের বাইরে এখানকার নেপাল সম্বন্ধীয় আলোচনা আর অতীত উৎপত্তি নিয়ে ইতিহাসে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন, কিন্তু তা তিনি দেবঘাটের কাউকে বলেননি, কারণ তার নিজেদের সমাজ তখন যথেষ্ট রক্ষণশীল ছিল। ওরা উর্গেনের বাবাকে ক্লার্ক হিসাবে জানত, যে কলকাতায় কাজ করতে যায়। কেউ জানতই না উর্গেনের বাবা প্রফেসর। ক্রমে উর্গেনের 3 বছরের জন্মদিন এসে পড়ে, আর তার ঠিক আগের দিন রাতে ঘটে আসল ঘটনাটা। উর্গেনের বাবা বরাবরই নেপালের বুক থেকে একটা হারিয়ে যাওয়া মায়াবী জিপ নিয়ে নিজের ছাত্রদের বলে এসেছিল। এই নিয়ে বিভিন্ন শিলালিপি খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে যায় সে। তখন রাত 2টো। উর্গেনকে ঘুম পাড়িয়ে ওর মা স্বামীর চিন্তায় একা একা আকাশের দিকে তাকাচ্ছিল। এদিকে বৃদ্ধ জ্যোতিষী সেদিন শুরু করেছিল দানব দহন মহাতন্ত্র। তিনি তার শক্তি বলে চেপ্পুকে বশ করে নেন। তার একটি সোনার বড় পাত্রে তাকে মায়া বলে বন্দী করেন। তিনি চেয়েছিলেন এই চেপ্পুকে অধিকার করে তিনি দেবঘাটে নিজের শক্তির আধিপত্য কায়েম করতে পারবেন। উর্গেনের বাবা এই সবটাই গভীর জঙ্গলে গাছের আড়াল থেকে দেখছিল। উর্গেনের বাবা চেপ্পুর রূপ দেখে প্রথমে ভীষণ থতমত খেয়ে যান। তারপরে জ্যোতিষী তার পাশে বসে থাকা সঙ্গী বৎসলকে যে কথাগুলো বলল তা শুনে উর্গেনের বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছিল। বৎসল, আমাদের এত বছরের চেষ্টা আজ আর্থিকভাবে সফল। এবার এই পাত্র জলাশয়ের নিকটে না খুললে চেপ্পু এখানেই বন্দি থাকবে আর সব আজ্ঞা পালন করবে। এবার মহাপ্রলয় আসবে, এই গ্রামের কেউ রেহাই পাবে না। এটা চেপ্পু হরণকারী তান্ত্রিকের কথা, তার কথা বিফলে যাবে না। দেবঘাটে তার রাজত্ব নিশ্চিত। মহারাজ আপনাকে সাথে সাথে রাখবেন, আমি আপনার চরণে পড়ে থাকব। হো হো করে হেসে ওঠেন জ্যোতিষী। উর্গেনের বাবা আগুনের আঁচে তার মুখ দেখতে পায় আর প্রতিজ্ঞা করে এমনটা কোনোদিনই সে হতে দেবে না। এখানে আমার জন্ম, এখানে মৃত্যু হলেও ক্ষতি নেই, তবে বিনাশী শক্তিকে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। এই বলে উর্গেনের বাবা জোরে ছুট দিয়ে সেই সোনার পাত্র তুলে নেয় আর জ্যোতিষীর বুকে সজোরে পদাঘাত করে। অন্যজন অর্থাৎ বৎসল, তার মুখ ঢাকা ছিল, তার থেকে রক্ষা পেতে হয়নি, সে নিজেই পালিয়ে যায়। এদিকে জ্যোতিষী আবার উঠে উর্গেনের বাবার পেছনে ছুট দেয়। জ্যোতিষী চিৎকার করতে শুরু করে, চোর চোর, আমার সোনার পাত্র নিয়ে পালাচ্ছে, ওই ছুটলো, ধরো ওকে। প্রথমে স্বাভাবিক কণ্ঠে আর পরে ধরতে না পেরে জ্যোতিষী গলা ফাটিয়ে চিৎকার করে, ধরো ও রবি, ও দৌড়ছে, ধরো ওকে। সারা গ্রামে হইচই পড়ে যায়, কিন্তু উর্গেনের বাবা ক্রমশ দেবঘাটের ঝর্ণার দিকে এগোতে থাকে। লোকেরা চোর শুনে হাতে আগুন নিয়ে তেড়ে আসে, আর ওদের আগেই জ্যোতিষী উর্গেনের বাবার নাগাল পেয়ে যায়। দে আমার মায়াবী পাত্র ফেরত দে। এই প্রাণ থাকতে নয়। হাঁপাতে হাঁপাতে উর্গেনের বাবা বলে ওঠে। তারপরে জ্যোতিষী অঘটন ঘটিয়ে ফেলে, তার কোমর থেকে ছোড়া বের করে তার উর্গেনের বাবার পেটে ঢুকিয়ে দেয়, আর উর্গেনের বাবা হাত ছাড়িয়ে ঝর্ণার জলে ঝাঁপ দেয়, আর তার সাথে পাত্রটাও জলে চলে যায়। চেপ্পু মুক্তি পায়। আমার চেপ্পু, কি করলি ওরে মূর্খ! হতাশায় জ্যোতিষী চিৎকার করে ওঠে। ততক্ষণে গ্রামের সব লোক চলে এসেছে, কিন্তু শরীর তো ভেসে গিয়েছে। শুধু জ্যোতিষীর হাতে যেটা পড়েছিল সেটা উর্গেনের বাবার হাতখড়ি। সবাই আরো উৎসুক হয়ে পড়ে,
কিন্তু ঈশ্বরতুল্য জ্যোতিষীর উপরে কেউ কথা বলতে পারে না। জ্যোতিষী তাদের একটি সুন্দর মন ভোলানো গল্প শোনালো। আমার যজ্ঞ শেষ হওয়ার পর একটু চোখ লেগে গিয়েছিল। তখন ওই উর্গেনের বাবা আমার দামি সোনার পাত্রটা, যা আমার তন্ত্রবিদ্যার আতুর, সেটা নিয়ে পালায়। ওই সামনেই ওর হাতটা চেপে ধরতে গিয়ে ও পা পিছলে জলে পড়ে যায়। শুধু এখন ওর ঘড়িটা আছে। কেন মানুষ চোর হয়, তার প্রবৃত্তি কি, তাই সংসারে আজও বুঝলাম না ঈশ্বর। গ্রামের লোক সেটাই সত্যি মানে, কারণ সকলেই জানতো উর্গেনের বাবা কিছু একটা কাজ করত যাতে ওদের ভালো অর্থ আসে, কিন্তু কি করে কেউ জানতো না। ফলে সবাই ধরে নেয় উর্গেনের বাবা শুধু এখানে নয়, শহরে শহরে চুরি করেই অর্থ উপার্জন করত। তার মৃত্যুকে নিয়ে নিজের কর্মের শাস্তি, এই নীতির নাম নিয়ে সকলেই ওদের পরিবারকে নিচু দেখতে শুরু করে। ওদিকে উর্গেনের মা, যে সেই রাতে তারা গুনছিল, তার চোখে আকাশটা চিরকালের মতো অন্ধকার হয়ে যায়। সেখানে আর কোনো ধ্রুবতারা নেই। তখন গভীর রাত, প্রায় 3টে বাজে। বৃদ্ধ জ্যোতিষী আর পুরোহিত একসাথে ঝর্ণার কাছে পৌঁছেছে। জ্যোতিষী তার মহাযজ্ঞ শুরু করেছে। পাশে বসে থাকা পুরোহিতকে বলে, বুঝতে পেরেছ বৎসল, কে সব করছে? এই মুহূর্তে জলের তলা থেকে চেপ্পু সবটাই শুনছিল। তার আর জানতে বাকি রইল না যে সেই বৎসল আর কেউ নয়, এই গ্রামের প্রধান পুরোহিত। বৎসল জ্যোতিষীকে উত্তর দিল, না মহারাজ, বলুন কে? কে আবার? 11 বছর আগে যে মায়াকে সোনার পাত্রে বন্দি করেছিলাম, সে আজ ফিরে এসেছে। এবার আবার তাকে বন্দি করব। মানে চিপ্পু? ওকে আবার বন্দি করবেন? এ তো ভারী প্রাণঘাতী কাজ। এখন সে আগের চেয়েও বেশি শক্তিশালী। প্রাণ নাশ হলেও হোক, এ আমার স্বপ্ন, যা একদিন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এ যথা আজ্ঞা, আমাকে রক্ষা করবেন। যা মন্ত্র দিচ্ছি আওড়াতে থাকো। দুজনে মন্ত্র জাপ করে চেপ্পুর আহ্বান করল। এবারে জ্যোতিষী আগের চেয়েও বেশি নিপুণভাবে রীতি পালন করছে। জলের মধ্যে হঠাৎ কোলাহল শুরু হলো। 2-4টে মরা মাছ ভেসে উঠল। তারপরেই তীব্র আষ্টে একটা গন্ধে চারপাশ ভরে গেল। পুরোহিত মাঝে মাঝে আর চোখে দেখছিল। ও দেখল সব গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। জলটা তুলনামূলক বেশি অন্ধকার হয়ে উঠেছে। আর তারপরেই একটা কর্ণ বিদীর্ণ করে দেওয়া চিৎকার শোনা গেল। দেখা গেল চেপ্পু জল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার সব মায়া বিফল। নদীর ওপারে তখন অন্য দৃশ্য চলছে। 4টে মহিলা উদ্দাম তালে নৃত্য করছে। যজ্ঞের আগুনে আঁচে তাদের অস্পষ্ট লাগছে, কিন্তু এতটুকু চোখে পড়ছে তাদের কারুর মাথা নেই। বৎসল ভয় পেয়ে উঠে যাচ্ছিল, কিন্তু কোনো দৈব বল তাকে উঠতে দিল না। চেপ্পুর চিৎকার বাড়তে লাগলো। পুরো গ্রামে সেই বিকট চিৎকার শোনা যাচ্ছে। তবে জ্যোতিষীর কথা মতো সবাই তাদের দরজা বন্ধ রেখেছে, কিন্তু একজন ঘরের জানলা টপকে এতক্ষণে জঙ্গলে পা রেখেছে। ছোট্ট উর্গেনকে চেপ্পু ডাক দিয়েছে। আর উর্গেনের শরীরে তার এমনই অধিকার যে উর্গেন চাইলেও এ ডাক অমান্য করতে পারে না। ওদিকে ক্রমশ চেপ্পুর ক্ষমতা কমে আসছে। সুযোগ বুঝে জ্যোতিষী ভস্য ছুড়ে দিল সেই দানবের মুখে আর বলল, সঙ্গে সঙ্গে চেপ্পুর শব্দ থেমে গেল। তাকে আবার একটা পাত্রে ঢুকিয়ে নিয়েছে জ্যোতিষী, কিন্তু সবটাই বৃথা। এবারেও তার কুপরিকল্পনা ব্যর্থ। উর্গেন জঙ্গলের মধ্যে থেকে ছুটে এসে এক লাথি মেরে সেই পাত্র খুলে দিল। জ্যোতিষী আঁতকে উঠে সরে গেল জায়গাটা থেকে, কিন্তু আর তার কোনো রেহাই নেই। এতক্ষণে চেপ্পু আবার স্বাধীন। জ্যোতিষী শীতল চোখে কাঁপা গলায় বলল, আমাকে রেহাই দাও, আমি কিছু করিনি। স্মিত হাস্যে উর্গেন বলল, তুই তো বলেছিলি প্রায়শ্চিত্তে বলি আবশ্যক।
বলি হোক। সে জ্যোতিষীকে ধরে তার মুখের কাছে নিয়ে গেল, আর খট করে একটা শব্দ হলো। মস্তকহীন জ্যোতিষীর শরীর বৎসল পুরোহিতের পায়ের সামনে এসে পড়েছে। চেপ্পু চুপ করে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু উর্গেনের চোখগুলো নীল হয়ে জ্বলে উঠল। একটা অতি প্রাকৃতিক গম্ভীর গলায় সে বলল, তোর মুক্তির উপায় হলো সত্যের উদ্ঘাটন। এতক্ষণে গ্রামের সবাই জ্যোতিষীর মৃত্যুর চিৎকার শুনতে পেয়েছে। তারা এই আসন্ন বিপদে আর থেমে থাকেনি। লাঠি, মশাল, তলোয়ার যা আছে তাই নিয়ে জঙ্গলে উপস্থিত হয়েছে। এসে তারা সবাই থমকে দাঁড়িয়ে গেল। তাদের শরীরের চেয়েও 4 গুণ বড় একটা অন্ধকার দাঁড়িয়ে আছে। আলো দিলেও তার উপরে আলো পড়ে না। সবাই দেখল তার সামনে উর্গেন দাঁড়িয়ে। একটা লোক ভিড় থেকে বলে উঠল, তাহলে তুই শয়তান ডেকেছিস? তোকে দেখেই মনে হতো তুই পিশাচ। এবারে অনেকে বলে উঠল, হ্যাঁ, নাহলে জ্যোতিষীর কথা অমান্য করে এখানে আসার কারণ কি? মেরে ফেলো একে, এক্ষুনি মেরে ফেলো। এই শয়তান আমাদের জ্যোতিষীকে মেরেছে। সবাই তার দিকে এগোতেই হঠাৎ বৎসল ছুটে এলো। না না, ক্ষমা করেন, ও আমাকে রক্ষা করেছে। এই জ্যোতিষী যত নষ্টের গোড়া। আমিও পাপ করেছি। উর্গেনের বাবা কোনোদিনই চোর ছিল না। আমি সব জানি। আমি আপনাদের বলবো। এই বলে জ্যোতিষীর সমস্ত কুকীর্তির কথা, কালো সত্যি কথা বৎসল সবার সামনে উজাড় করে দেয়। সবাই তখন মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। নানা গুজব শোনা যায়। হঠাৎ উর্গেনের মা নিরুদ্দেশের কোনো ঘুড়ির মতো হঠাৎ সবার সামনে দিয়ে ছুটে এসে উর্গেনকে কোলে তুলে নেয়। আপনারা দূরে যান, দূরে যান। আপনারা কেউ আমার ছেলেকে হাত লাগাবেন না। আপনারা বাইরের সৌন্দর্য দেখে যেমন মানুষের বিচার করেন, এই পিশাচ তেমনি ভেতরের কুশ্রী রূপ দেখে মানুষের পরিণতি নিশ্চিত করেছে। পাপ করলে শাস্তি হবেই। সবাই কথাটা শুনে মাথা নামিয়ে নেয়। তারপরে একজন বৃদ্ধা বেরিয়ে এসে বলে, ভুল আমাদের সবার। পশ্চাতাপের একখানা সুযোগ দাও। উর্গেনের ভেতরটা দেখে ওকে ভালোবাসলে আজ এতগুলো সত্যি শুনে মাথা হেঁট হতো না। আমাদের সকলের দোষ এটা। আমরা সবাই ক্ষমা প্রার্থী। চেপ্পু পেছনে চুপ করে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনটা এতদিনে শান্তি পেল। তার মনে পড়ে গেল মহান হৃদয়ের রাজা মঞ্জুশ্রীর কথা। সব গ্রামবাসীরাই এগিয়ে এসে উর্গেনের কাছে ক্ষমা চাইল। তারা সবাই উর্গেনের বাবার স্মরণে একটি মূর্তি স্থাপন করবে ঠিক করল। আবার সেই বৃদ্ধা এসে বলল, প্রায়শ্চিত্তের উপায় কি উর্গেন? উর্গেন এতক্ষণে চোখের পলক না ফেলে সব দেখছিল। এবার তার ঠোঁট নড়ল। চেপ্পু কোনো দানব নয়, সর্পদেবতা। রাজা তাই সব মন্দিরে ওনার স্থাপত্য বানিয়ে দ্বার রক্ষী হিসেবে রেখেছেন। উনিও আমাদের পূজ্য। এই কথা শুনে সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। এবার সবাই চিনতে পারল যে সেই ইতিহাসের পাতায় যা হারিয়েছে তার কিছু এখনো বেঁচে আছে। তাদের ভক্তি দেখে চেপ্পু কথা দিল, আর এমন কিচ্ছু হবে না। সে এখান থেকে চলে যাবে। সমব্যথির কষ্টে সে শুধু সাহায্য করতে চেয়েছিল। পাপীরা শাস্তি পেয়েছে, এবার সে বিদায় নেবে। সকলকে আশীর্বাদ করে চেপ্পু জলের অতলে ডুবে গেল। কেউ তার মুখ দেখতে পেল না। কিন্তু উর্গেনের জীবনটা সে বদলে দিয়ে চলে গেল। প্রায় 3 সপ্তাহ পরে দেবঘাট ধাম আবার নিজের সাবলীল রূপে ফিরেছে। উর্গেনের স্কুলে আর কেউ তাকে বিরক্ত করে না। স্কুল ছুটির পরে সে ঝর্ণার পাশটায় গুহার ওখানে বসে, কিন্তু আর সেই প্রাচীন গুহার সুড়ঙ্গটা খুঁজে পায় না। কেউ হয়তো গুহার মুখে পাথর দিয়ে বুঝিয়ে দিয়েছে। উর্গেন কষ্ট পায়, ভাবে তার সঙ্গী চেপ্পু আর নেই। চেপ্পু না থাকলে, তাকে অতীতের দৃশ্য না দেখালে সে আজও বাবাকে চোর ভাবত।
তাই সেখান থেকে একবার চিৎকার করে ঝর্ণার বুকে, চেপ্পু। কেউ সাড়া দেয় না। অর্গান মন খারাপ করে চলে যায়। তার ডাক শুনে পেছনে ঝর্ণার প্রান্তের দিকে একটা কালচে সবুজ মাথা ভেসে ওঠে। মুখটা অন্ধকার, চারপাশে আষ্টানি গন্ধ। তিনি আবির্ভূত। দেবঘাটে সবাই যাকে চেপ্পু দেবতা বলে। শেষ হলো আমাদের আজকের গল্প মায়া সর্প। গল্প পাঠে ছিল আসঞ্জন। বিভিন্ন চরিত্রে মৌমিতা, দেবস্মিতা, বুবাই, মৃত্তিকা, সুমন, সৌরভ রায়, সায়নদীপ, সৌরভ সাহা এবং বিপুল। পর্ব পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল। নাট্যরূপ মৃত্তিকা। পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া। গল্পের সূত্রধার আমি অভিজিৎ। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে। তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।